বিশেষ করে পরিবারের থেকে এখানে রিমিন সিমিন দুজনকে এভাবে মানে নাম ওদের একটু পোশাকি নাম না বলে আমি রিমিন সিমিনই বলছি। তোমাদেরকে তাজকে, তারপর তোমার ছোট বোনকে অনেক ধন্যবাদ যে তোমরা এই কাজটি করে যাচ্ছ। আর তারপর আজকের যারা এই রচনা প্রতিযোগিতার জন্য যারা পুরস্কৃত হলো, যারা সোনার মেডেল পেল, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর এই যে রচনা প্রতিযোগিতা, এটা সত্যিই ভালো, কারণ এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে গেলেও তাকে তাজউদ্দিন আহমেদ সম্বন্ধে জানতে হবে, এবং এই প্রতিযোগিতাকে সামনে রেখে সে তাজউদ্দিন আহমেদ সম্বন্ধে নিজে জানবে, এবং আমরা আশা করি সে অন্য কেউ জানাবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ দেন, আমি এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের অভিভাবক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আ.আ.ম. আরফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তাজউদ্দিন আহমেদ স্মারক বক্তৃতা 2016 এই স্মারক বক্তৃতা অনুষ্ঠানের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, যিনি তাজউদ্দিন ট্রাস্ট ফান্ডের সভাপতি, আমাদের আজকে এই অনুষ্ঠানের স্মারক বক্তা, আমাদের সবারই শ্রদ্ধাভাজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান আছেন, তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদ এবং সিমিন হোসেন রিবি আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য শিক্ষা এবং প্রো-উপাচার্য প্রশাসন আছেন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগীবৃন্দ, আমন্ত্রিত অতিথিজন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তাজউদ্দিন আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তার পরিবারের সদস্যবৃন্দের প্রতি আন্তরিক সমবেদনা। নভেম্বর মাসের 1 তারিখ আজকে, এবং আমরা জানি যে 1975-এর সেই 3রা নভেম্বর তারিখে জনাব তাজউদ্দিন আহমেদ এবং আমাদের আরো 3 জন জাতীয় নেতা, এই 4 জনকে কিভাবে কারাগারের অভ্যন্তরে হত্যা করা হয়েছিল, এবং তার আগে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন। আজকে আমরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ মানুষ আত্মোৎসর্গ করে গেলেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। আমাদের স্মারক বক্তা অধ্যাপক আনিসুজ্জামান, তিনি তার বক্তৃতায় যে কথাগুলো বলেছেন সেগুলো আমাদের ইতিহাসের অংশ। তাজউদ্দিন আহমেদ কি কঠিন সময় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে সেই সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, কিভাবে মুক্তিযুদ্ধের সেই সময়টাকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন, এগুলো ইতিহাসের অংশ। বঙ্গবন্ধুর সাথে তাজউদ্দিন আহমেদের যে সম্পর্ক, সেটা ছিল আত্মিক সম্পর্ক। এই সম্পর্কের কথা বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আহমেদই সঠিকভাবে বলতে পারবেন। আমরা সেটি হয়তো অনেক সময় ধারণা করি, উপলব্ধি জানার চেষ্টা করি, কিন্তু ইতিহাসে বিভিন্ন পর্যায়ে এই দুজন কিভাবে কাজ করেছে, কত ঘনিষ্ঠভাবে কাজ করেছে, এমনকি 25শে মার্চ রাতে যেদিন জনাব তাজউদ্দিন চলে যাচ্ছেন যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য, তখনও বঙ্গবন্ধুর সাথে শেষ যে কথাগুলো কথা হয়েছে এবং যেভাবে বঙ্গবন্ধু পরামর্শ দিলেন, ঠিক সেইভাবে তিনি পরবর্তী 9 মাস নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করে দেন। তা আমরা আজকে ইতিহাসের দিকে যেমন পেছনে ফিরে তাকাবো, ঠিক সামনের দিকে আমাদের তাকিয়ে দেখাবো। যে কঠিন সময় আমরা পার করেছি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়, ঠিক একইভাবে ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আজকে স্বাধীন বাংলাদেশকে আমাদের সেই জায়গায় নিয়ে যেতে হবে যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, যে স্বপ্ন দেখেছিলেন তাজউদ্দিন আহমেদ। তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের আজকে এই স্মারক বক্তৃতার আয়োজন, সেটি প্রয়োজন আছে। আমি শারমিন আহমেদ এবং সেমিন হোসেন রিমি সহ পরিবারের সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য অনুদান দিয়েছেন এবং সেই অনুদানের সাহায্যে আমরা প্রতি বৎসর এই স্মারক বক্তৃতা আয়োজন করি। আমাদের এই নবীন প্রজন্মের ছেলে মেয়েদের মাঝে রচনা প্রতিযোগিতা, তাদের শিক্ষার ক্ষেত্রে যে সফলতা, যে সাফল্য, তার জন্য তাদেরকে বৃত্তি প্রদান, এই সব কিছুই কিন্তু মূলত আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় ধরনের ভূমিকা পালন করে চলছে। একটু আগে আপনারা দেখেছেন আমরা আমাদের তরুণদের হাতে যে পুরস্কার দিলাম এবং তারপরে তারা যে অনুভূতি ব্যক্ত করেছে, সেখানেও তাদের ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্টতাকে আরো জোরদার করার প্রচেষ্টা এই প্রতিযোগিতা। যাই হোক, আমি মনে করি যে আমাদের ছেলে মেয়েদেরকে ইতিহাসের সঙ্গে যুক্ত রাখাটা আমাদের যেমন দায়িত্ব, আমাদের নিজেদেরও দায়িত্ব আছে যে বঙ্গবন্ধু, তাজউদ্দিন, আমাদের চার জাতীয় নেতা সহ মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে যে স্বপ্ন দেখে জীবন দিয়ে গেলেন, তাদের সেই আদর্শ, দর্শন, স্বপ্ন বাস্তবায়ন করে। তাজউদ্দিন আহমেদের জীবন কাহিনী আমরা নতুন প্রজন্মের কাছে সবসময় উপস্থাপন করতে চাই যে তিনি কত মেধাবী একজন মানুষ ছিলেন। 1925 সালে তার জন্ম এবং 1944 সালে তিনি প্রথম বিভাগে দ্বাদশ স্থান অধিকার করে মেট্রিক পাশ করেন। সে সময় মেট্রিক পরীক্ষা ছিল এবং তার প্রথম বিভাগে দ্বাদশ স্থান ম্যাট্রিকে এবং পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে চতুর্থ স্থান অধিকার করে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেন এবং 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে কারাগারে বন্দী অবস্থায় 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে LLB ডিগ্রি অর্জন করেন এবং তিনি একেবারে শিশু বয়সে 6ষ্ঠ শ্রেণীতে পড়াকালীন সময় ঢাকা জেলায় বৃত্তি পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করেন। তো বুঝতে পারেন যে কত মেধাবী একজন মানুষ ছিলেন তিনি। সেই মেধাবী মানুষ সেই সময় যিনি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রি নিচ্ছেন 1950 সালে, তিনি সে সময় যে কোনো পেশায় যোগদান করতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন সেই কঠিন পথ, রাজনীতি। এবং রাজনীতিতে এসেছিলেন বলেই আজকে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক। রাজনীতিতে সংশ্লিষ্ট বলে সেটাও বোঝা যায়। একেবারে স্কুলে পড়াকালীন তিনি দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে, তার গ্রামে তিনি ধর্মগোলা প্রতিষ্ঠা করলেন। কি সেই ধর্মগোলা? যে ধান যখন কাটা হচ্ছে তখন ধনী পরিবার যাদের পক্ষে উদ্বৃত্ত কিছু ধান দেওয়া সম্ভব সেগুলো সংগ্রহ করে এক জায়গায় রাখলেন এবং সেখান থেকে গরিব দুঃখী মানুষদের বিতরণ করছে। এই চিন্তা কে করতে পারে? এই চিন্তা তার পক্ষেই সম্ভব যে যিনি দেশের চিন্তা করেন, সাধারণ মানুষের চিন্তা করেন এবং এই সাধারণ মানুষের চিন্তা করে তিনি তার পুরো রাজনৈতিক জীবনকে এগিয়ে নিয়ে গেলেন এবং বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকাণ্ডের পর কোন ধরনের কোনো আপোষ না করার কারণে নিজেও জীবন দিয়ে গেলেন। জোহরা তাজউদ্দিন একদিন তার জীবদ্দশায় একদিন বলছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের একটি সভায় যে 15ই আগস্টের পর তিনি তার পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে তার সহধর্মিণী জোহরা তাজউদ্দিনকে বলছিলেন যে তোমাদের কি মনে পড়ে যে কয়েকদিন আগে, অর্থাৎ 15ই আগস্টের কয়েকদিন আগে হঠাৎ করে আমি বাসা থেকে বেরিয়ে গেলাম। তখন ওরা বললেন, হ্যাঁ একদিন তো তুমি চলে গেলে সন্ধ্যায় হঠাৎ করে, কোথায়? আমরা একটু চিন্তা করছিলাম, পরে কিছুক্ষণ পরে ফিরে আসলে।
আমি কিন্তু তখন উনি ফিরে এসে কিছু বলেননি। শেষ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে তিনি বলছেন যে আমি সেদিন বঙ্গবন্ধুর বাসায় গিয়েছিলাম এবং বঙ্গবন্ধুর সাথে এই কথাই বলতে গিয়েছিলাম যে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, আরো সতর্ক থাকা দরকার। তো যে কথাটা বললাম যে এই দুজনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মাত্রা, গভীরতা, সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব। এটা এই দুজনে জানতেন তাদের মধ্যে কি সম্পর্ক, এবং সেই কারণে তাজউদ্দিন আহমেদ গেলেন বঙ্গবন্ধুকে সতর্ক করার জন্য। হয়তো ওনার কাছে কিছু খবর ছিল, বিস্তারিত আর সেদিন জোহরা তাজউদ্দিন বলার সুযোগ পাননি, বড় জনসভা ছিল, সংক্ষেপে তিনি বক্তব্য রেখেছিলেন, কিন্তু এই কথাটা তিনি বলেছিলেন, আমার এখন মনে পড়ে। আর শারমিন আহমেদ, সুমিন হোসেন, তারা যে কথা বললেন ৭১-এর সেই মুক্তিযুদ্ধের সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তিনি নিজে তার কাপড় ধুচ্ছেন, কাপড় ধুয়ে শুকাচ্ছেন। চিন্তা করা যায় মুক্তিযুদ্ধের সেই সময় নেতৃত্ব দিচ্ছেন, কত ব্যস্ততা, তার মাঝেও নিজের একটি শার্ট শরীর পরিষ্কার করছেন, কারণ পরের দিন সিনেটর কেনেডির সাথে তার শরণার্থী শিবিরে যেতে হবে। কিন্তু চিন্তা করা যায়। আর মুক্তিযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তিনি পরিবারের সদস্যদের সাথে বসবাস করবেন না, একা বসবাস করছেন থিয়েটার রোডের পাশে। পরিবার অন্য বাড়িতে বসবাস করছে, তার স্ত্রী এবং ছেলে মেয়েরা। প্রতিজ্ঞা, সংকল্প, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তিনি পরিবারের সাথে পারিবারিক জীবন যাপন করবেন। মুক্তিযোদ্ধারা মাঠে যুদ্ধ করছে আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনিও একা বসবাস করছেন, অফিস এবং বাসা একই কক্ষ। কত আত্মত্যাগের প্রয়োজন ছিল সেই মুক্তিযুদ্ধে। আজকের প্রজন্মের অনেক ছেলে মেয়েদের পক্ষে হয়তো ধারণা করা কঠিন হবে যে আমাদের এই মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযোদ্ধারা, তারা কত কঠিন জীবন যাপন করেছে। নিজামুদ্দিন বীরুত্তম উপাধিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ছাত্র ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে গেছেন, মুক্তিযুদ্ধ করে অত্যন্ত বীরত্বের সাথে মুক্তিযুদ্ধ করে জীবন দিয়ে চলে গেলেন। কিন্তু কোথায় তার কবর, কোথায় তাকে সমাহিত করা হয়েছে, তার পরিবার কেউ জানে না। মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে, সবাই মুক্তিযোদ্ধারা ফিরে আসছেন, নিজামুদ্দিনের বাবা মা ভাই বোন অপেক্ষা করছে আমাদের ছেলেও তো ফিরে আসে। কিন্তু মাসের পর মাস যায়, তিনি আর ফিরে আসেন। খুঁজছেন তার, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, খবরাখবর নেওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের জিজ্ঞেস করছেন, এমন একজন ছেলেকে আপনারা দেখেছেন কিনা। খুঁজতে খুঁজতে বেশ কয়েক মাস পরে, কয়েক বছর পরে তারা খবর পেলেন যে সিলেটের এক জায়গায় একটা যুদ্ধ হয়েছিল পাকিস্তানিদের সাথে। ছুটে গেলেন সেখানে এবং সেখানে গিয়ে গ্রামের মানুষের সঙ্গে কথা বলে তারা বের করলেন যে এখানে যুদ্ধ হচ্ছিল এবং যুদ্ধে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি দেখলেন যে পাকিস্তান বাহিনীর সেই যে সাজসজ্জা, তাতে এই যুদ্ধে অন্তত তাদের পক্ষে জয় করা সম্ভব, তারপরে তাদের পক্ষে রিট্রিট করাটা এখন যুক্তিসঙ্গত। তিনি নিজে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আর পেছন থেকে সিগন্যাল দিলেন যে তার অধীনে যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, তোমরা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাও। পেছনে মুক্তিযোদ্ধারা নিরাপদ আশ্রয়ে গেলেন। উনি এবং ওনার ডেপুটি কমান্ডার এই দুজন যুদ্ধ করতে করতে জীবন দিলেন, কারণ তারা সুইসাইড করেছেন। তারা জানেন যে এখন সবাই যদি একসাথে চলে যায় তাহলে পাকিস্তান বাহিনী ঘিরে ধরবে এবং সবাইকে মেরে ফেলবে। অতএব তিনি তার মুক্তিযোদ্ধাদের নিরাপত্তার জন্য নিজে এবং তার ডেপুটি কমান্ডার জীবন দিলেন, কারণ একটা পর্যায়ে পাকিস্তান বাহিনী এসে গেল এবং তাদের হত্যা করেছে। গ্রামের যে সাধারণ মানুষ, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, গ্রামের মানুষ বেরিয়ে আসছে বাড়ি থেকে, পাকিস্তান বাহিনী চলে গেছে গ্রাম পুড়িয়ে,
এরা এসে দেখলো যে দুজন মুক্তিযোদ্ধা পড়ে আছে। এই দুজন মুক্তিযোদ্ধাকে তারা পাশেই, রাস্তার পাশেই তারা সেখানে কবর দিলেন। তারপরে তারাও ভুলে গেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে, সবাই যার যার কাজে ব্যস্ত। এর মাঝে যখন এই পরিবারের সদস্যরা গেলেন এবং জিজ্ঞেস করলেন, তখন বললেন আমাদের মনে পড়ে দুজন এখানে মুক্তিযোদ্ধা মারা গেছেন, আমরা জানি না আপনাদের স্বজন সেই কি এই দুজনের মধ্যে আছে কিনা। এটা নিয়ে কথা বলতে বলতে একজন দৌড়ে আসলেন যে এই ধরনের অবস্থা হতে পারে, অর্থাৎ আমরা তখন এই যুদ্ধের সময় তাদেরকে যখন কবর দিচ্ছি আমরা নিজেও চিন্তা করছিলাম যে এই যে কবর দিয়ে দিলাম এদের আত্মীয় স্বজন খুব বেশি খবরও পাবে। এই জন্য আমরা তাদেরকে দাফন করার সময় তাদেরকে দাফন করার সময় তাদের গায়ের শার্টগুলো খুলে রেখে দিয়েছি। রক্তমাখা শার্ট আমাদের সাথে আছে। এই শার্ট দেখে আপনারা কি চিন্তা করতে চিনবেন? নিয়ে আসেন দেখি। তারপরে সেই গ্রাম থেকে দুজন তাদের দুটো শার্ট নিয়ে আসেন। একটি শার্ট দেখে নিজামুদ্দিনের পরিবারের অর্থাৎ তার বাবা ভাই তারা চিৎকার করে উঠলেন যে এই শার্টই ছিল তার গায়ে যেদিন সে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য বাড়ি থেকে বিদায় নেয়। এবং সেই শার্ট থেকে চিহ্নিত করে ওনারা বললেন যে এই শার্ট যদি হয় তাহলে এই কবরটা তার। বুঝতে পারবে ফিরে আসলো। পাশে যে আরেকজনের কবর, তাদের পরিবার হয়তো এখনো জানে না তাদের স্বজন আছে। অর্থাৎ দেখেন যে মুক্তিযুদ্ধের সময় কত মানুষের কত ধরনের আত্মত্যাগ। এই মুক্তিযুদ্ধে গেছে একটা শার্ট গায়ে দিয়ে এবং সেই শার্ট পরে সে আবার রণাঙ্গনে এসেছিল এবং সেই শার্ট দেখে তার পরিবার তাকে চিহ্নিত করেছে। আর গ্রামের মানুষগুলো যাদের গ্রাম পুড়িয়ে দিয়েছে পাকিস্তানের বর্বর বাহিনী, তারা সেই ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধার সেই শার্ট তারা সংরক্ষণ করেছে। কতটা সাহসের সাথে তারা সাধারণ মানুষ তাদের দায়িত্ব পালন করেছে। মুক্তিযুদ্ধ এটা জনযুদ্ধ, কত মানুষের কত আত্মত্যাগ, এগুলো আমাদের মনে রাখা প্রয়োজন আছে। আমি বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। তো যাই হোক, আমি আর সময় নেব না। আমাদের সবসময় মনে রাখতে হবে বঙ্গবন্ধুর কথা, আমাদের সবসময় মনে রাখতে হবে তাজউদ্দিন আহমেদের কথা, আমাদের সবসময় মনে রাখতে হবে ক্যাপ্টেন নজরুলের কথা, আমাদের সবসময় মনে রাখতে হবে এইচ.এম. কামরুজ্জামানের কথা, সবসময় মনে রাখতে হবে সৈয়দ নজরুল ইসলামের কথা, আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের মুক্তিযোদ্ধাদের কথা। এই বিশ্ববিদ্যালয়ের কত শিক্ষক তারা আত্মোৎসর্গ করে গেছে, কত শিক্ষার্থী আত্মোৎসর্গ করে গেছে। সেই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যেখান থেকে পাকিস্তান বাহিনী তাদের গণহত্যা শুরু করেছে। 25শে মার্চে সেই কারণে গণহত্যা শুরুই হলো ওই বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে বসে যখন আমরা শুনি পাকিস্তানের বর্তমান সরকার বলে যে বাংলাদেশে কোনো গণহত্যা ঘটেনি এবং কোনো গণহত্যার সাথে পাকিস্তান সেনাবাহিনী যুক্ত ছিল না, তখন আমরা বুঝতে পারি যে পাকিস্তান ৭১ সালে যে অবস্থানে ছিল এখনো ঠিক সেই অবস্থানে আছে। এবং সেই কারণে গত বছর 14 ডিসেম্বর 2015-তে আমরা যেদিন শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাকিস্তানের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার যতদিন না পর্যন্ত ৭১-এর সেই গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করবে ততদিন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সাথে আর যেন পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর কোনো সম্পর্ক থাকতে পারে। কারণ বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে সত্য প্রকাশ করা। সত্য প্রকাশের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে সত্যনিষ্ঠ করতে চাই। আমরা এই বিশ্ববিদ্যালয়ে বসে কিভাবে এটাকে গ্রহণ করব যে এই যে বিশ্ববিদ্যালয়ের আক্রমণের মাধ্যমে তারা গণহত্যা শুরু করেছে আর 2015 সালে এসে বলছে এই দেশে কোনো গণহত্যা ঘটেনি। যখন যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে, একের পর এক রায় ঘোষিত হচ্ছে এবং রায় কার্যকর করা হচ্ছে, সেই প্রেক্ষিতে 2015 সালের 30 নভেম্বর পাকিস্তান সরকার আমাদের তদানীন্তন যে বাংলাদেশের হাই কমিশনার তাকে ডেকে নিয়ে এই স্টেটমেন্ট আমাদের দিয়ে দেয় যে ৭১-এর কোনো গণহত্যা ঘটেনি এবং কোনো গণহত্যার সাথে পাকিস্তান সৃষ্টি হয়।
তো এই ইতিহাসকে আমাদের সঠিক পথে রাখতে হবে। যত দিন যাবে ৭১-এর বহু ঘটনা এখনো অপ্রকাশিত আছে, সেগুলো প্রকাশ করার প্রয়োজন আছে, প্রকাশিত হবে, সত্য প্রকাশিত হবে এবং সত্য জেনে আমাদের নতুন প্রজন্ম তাদের যে গন্তব্য সেটা তারা ঠিক করবে, যে তারা বাংলাদেশে কোথায় নিয়ে যেতে চায়। আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের তাজউদ্দিন আহমেদ স্মৃতি ট্রাস্ট ফান্ডের দাতা, তাজউদ্দিন পরিবারের সদস্য এবং তাজউদ্দিনের কন্যা শারমিন আহমেদ, সেলিম হোসেন রিমি সহ পরিবারের সদস্য সকলকে, যে তারা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যোগদান দিয়ে আমাদেরকে প্রতি বছর স্মারক বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমি স্মারক বক্তা আমাদের প্রফেসর এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তিনি তার শত ব্যস্ততার মাঝেও যখনই আমরা অনুরোধ করি, আমন্ত্রণ জানাই কোনো স্মারক বক্তৃতা প্রদান করার জন্য, কোনো বক্তৃতা প্রদানের জন্য, তিনি তাৎক্ষণিকভাবে সম্মতি প্রকাশ করেন, রাজি হন এবং আমাদের সামনে বক্তৃতা দিয়ে আমাদেরকে নানাভাবে উপকৃত করেন, নতুন প্রজন্মকে উজ্জীবিত করেন, উদ্দীপিত করেন। আমাদের অতিথিবৃন্দ তারাও তাদের ব্যস্ততার মাঝে আজকে এখানে এসেছেন। আপনারা বিশেষ করে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, আপনাদের উপস্থিতি আমাদের এই আজকের অনুষ্ঠানকে সব দিক থেকে সফল করেছে। আপনাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। অশেষ ধন্যবাদ মাননীয় উপাচার্যকে তার ইতিহাস সমৃদ্ধ স্মৃতি জাগানিয়া মূল্যবান ভাষণের জন্য। সুধীমণ্ডলী, এখন ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জাহিদুল আরিফিন চৌধুরীকে। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন এবং ট্রাস্ট ফান্ডের প্রেসিডেন্ট, আজকের স্মারক বক্তা আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক, বিশেষ অতিথি সিমিন হোসেন রিমি, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাংসদ, বিশেষ অতিথি মাননীয় প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ, বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান, মাননীয় প্রো উপাচার্য প্রশাসন, শারমিন আহমেদ ট্রাস্ট ফান্ডের দাতা ও প্রতিষ্ঠাতা, এবং আজকের অনুষ্ঠানে সুধী মণ্ডলী আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভ সন্ধ্যা। অধ্যাপক আনিসুজ্জামান তার বক্তব্য শেষ করেছেন যে দুটো লাইন দিয়ে, আমি সেই দুটো লাইন আরেকবার উদ্ধৃত করতে চাই। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর প্রতি তাজউদ্দিনের আনুগত্য এবং ভালোবাসা যে অটুট ছিল, নিজের প্রাণ দিয়ে তা তিনি প্রমাণ করে গেছেন। দুঃখের বিষয়, বঙ্গবন্ধু তা জেনে যেতে পারেননি। আরও দুঃখের বিষয়, জাতি হিসেবে আমরা তার গুণগ্রাহিতার পরিচয় দিতে আজও সফল হইনি। মুক্তিযোদ্ধা এবং যুদ্ধ দিনের নেতাদের পরিচয় দিতে আমাদের সফল হতেই হবে। আমাদের অনুষ্ঠান আমাদের সেই পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, এবং সেই জন্যই এই অনুষ্ঠান যাদের জন্য করতে পারছি, ট্রাস্ট ফান্ডের দাতা এবং তাজউদ্দিন আহমেদের ফ্যামিলি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমার বিভাগের শিক্ষক, আমার সহকর্মী যারা এই অনুষ্ঠানের নানান সময় সাহায্য করেছেন, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সম্মানিত যারা আছেন, অনুষ্ঠান শুনতে দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার সহকর্মীবৃন্দ এবং ছাত্ররা যারা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, কোনো পুরস্কার পায়নি এবং যারা পুরস্কার পেয়েছে,
এবং যে গোল্ড মেডেলিস্ট হলো আমাদের কৃতি ছাত্রী, এবং যারা আমাদের এই অনুষ্ঠানে নানা পর্যায়ে নানা ধরনের সাহায্য সহযোগিতা করেছে, তাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এই পর্যায়ে সভাপতির সমাপতি ভাষণ দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ ও তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামালউদ্দিনকে। তাজউদ্দিন আহমেদ স্মারক 2016 পরীক্ষা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর শাহরিফিন সিদ্দিক, আমাদের আজকের স্মারক বক্তা আমাদের সবার প্রিয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যার, উপস্থিত মাননীয় প্রো উপাচার্যবৃন্দ, মাননীয় সাংসদ, উপস্থিত তাজউদ্দিন আহমেদের পরিবারের সদস্যবৃন্দ, আমার প্রিয় সম্মানিত সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ও সুধীবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আমার বক্তব্য শুরুতেই তাজউদ্দিন আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি অভিনন্দন জানাচ্ছি আজকে যে স্বর্ণপদক পেলেন এবং তাজউদ্দিন আহমেদ বৃত্তি পেলেন। আমরা দীর্ঘক্ষণ যাবৎ বক্তৃতা শুনছি, বিশেষ আমাদের আনিসুজ্জামান স্যারের যে স্মারক বক্তা হিসেবে আমাদের মাননীয় উপাচার্য সম্মানীয় অতিথিবৃন্দের। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, শুধু সবাইকে ধন্যবাদ দিব। আর একটি কথা, যে নেলসন ম্যান্ডেলা অত্যন্ত একটি পরিচিত নাম, আমাদের সবার শ্রদ্ধার পাত্র। তো কোনো মানুষকে মনে রাখার জন্য যারা আসলে জাতীয় বীর বা আন্তর্জাতিকভাবে পরিচিত, তাদের ব্যক্তি বা মাইক্রো লেভেলে না রেখে তাদেরকে আদর্শ থাকে, সে আদর্শটি আসলে টিকে থাকে এবং সে আদর্শটি বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশিত হয় একটি সংগঠনের মাধ্যমে। একটি বেশিরভাগ ক্ষেত্রে সেটি একটি রাজনৈতিক সংগঠন। যেমন তাজউদ্দিন আহমেদ এর কথা আমরা বলছি, আমাদের জাতির জন্য বঙ্গবন্ধুর কথা বলছি, আমরা সে আওয়ামী লীগ দিয়ে তাদের যে মুক্তিযুদ্ধের চেতনা সেটিকে আমরা পাবো। মাইক্রো লেভেলে হয়তো আমরা কোনো একটি জায়গায় পৌঁছতে চাই, ভিন্ন ভিন্ন পথ থাকতে পারে, এইভাবে যাবো না ওইভাবে যাবো। ঠিক ধরুন এই যে নেলসন ম্যান্ডেলার কথা বলছিলাম, উনি 27 বছর জেল খেটেছেন, সেই সাদা এবং কালোদের মধ্যে যে বৈষম্য। কিন্তু এইখানে যারা আছেন কতজন বলতে পারবেন যে উনি যখন 27 বছর জেলখানায় ছিলেন, সেই ANC আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের পার্টির প্রধান কে ছিল? কারণ 1918 সনে আপনার জন্মগ্রহণ করেন নেলসন ম্যান্ডেলা। আমরা আজকে যে আমাদের তাজউদ্দিন আহমেদের কথা বলছি, উনি জন্মগ্রহণ করেন 1925, প্রায় সমসাময়িক। এবং নেলসন ম্যান্ডেলাও তৎকালীন সময় ব্যারিস্টার ছিলেন, কিন্তু উনি সশস্ত্র যুদ্ধে নামেন এবং শেষ পর্যন্ত মানুষ হত্যার দায়ে সেই 27 বছর জেলে ছিলেন। যখন তার দল বাইরে ছিল, সেখানে অনেক বড় বড় প্রেসিডেন্ট ছিল, অনেক সময় এমন হয়েছে তার দল তার পরিচয়ও বলে না, কারণ যেহেতু তারা সশস্ত্র যোদ্ধা, তারা এটা নেগোশিয়েট করে। সিসিলিও ছিল তার প্রেসিডেন্ট। অর্থাৎ কেউ আমাদের এই দেশে এখন এই ধরনের বিতর্ক হয়, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দল, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা অবশ্যই, কিন্তু সেই 27 বছর যে নেলসন ম্যান্ডেলা জেলখানায় ছিলেন, হয়তো উনি রণাঙ্গনে ছিলেন না, কিন্তু উনিই কিন্তু আন্তর্জাতিকভাবে পরিচিত এবং জাতীয় নেতা, সেটাই হয়। সুতরাং কখনো রণাঙ্গনে যুদ্ধ করতে হয়, কখনো হয়তো নেগোসিয়েশনের টেবিলও করতে হয়।